আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিলা এবার ঢাকা বোর্ডে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে আমি সৃজনশীল অংশে অ্যান্সার দিতে যাচ্ছি। তো সৃজনশীল অংশে আমি প্রথমে তোমাদের লিফো ফিফোর অঙ্কগুলো সমাধান দিব, তারপরে শেয়ার ইস্যু সমাধান দিব, তারপরে অনুপাত বিশ্লেষণের সমাধান দেব। আমি তিনটা অংশেরই সমাধান এই ক্লাসের মাধ্যমে শেষ করে দেব। ঠিক আছে, তো দেখো তোমরা অবশ্যই তোমাদের অ্যান্সারগুলো কিন্তু মিলায় নেবা। তো নম্বর দেখো, প্রথমে 6 নম্বর প্রশ্নে অ্যান্সার করতে যাব। তো 6 নম্বর প্রশ্নটা বলা আছে, বলাকা লিমিটেডের একটি উৎপাদনকারী প্রতিষ্ঠান 2020 সালে জানুয়ারি মাসে তাদের কাঁচামালের প্রাপ্তি ও নির্গমন নিম্নরূপ। তাহলে এখানে কিছু ইনফরমেশন দেওয়া রয়েছে। ক্রয়গুলো হলো প্রাপ্তি আর ইস্যুগুলো হলো নির্গমন, তাই না? তাহলে এখানে ক নম্বর প্রশ্ন বলছে নেট ক্রয়কৃত মালের পরিমাণ নির্ণয় করো। তো নেট ক্রয়কৃত মালের পরিমাণ মানে মোট ক্রয়গুলো যোগ করতে হবে। তাহলে 3 তারিখে একটা ক্রয় দেখতে পাচ্ছি, 15 তারিখে একটা ক্রয় রয়েছে, আর 25 তারিখে একটা ক্রয় রয়েছে। 3 তারিখে 300 একক ক্রয় করছে 150 টাকা ধরে, 15 তারিখে 250 একক 100 টাকা ধরে, আর 25 তারিখে 300 একক 250 টাকা ধরে। তো চলো দেখা যাক এটা কিভাবে অ্যান্সার করা হয়েছে। তো এটা ঘর কাটতে হবে, তারিখ বিবরণ একক দর টাকা। তাইলে 3 তারিখে ক্রয় করেছি 300 একক 150 টাকা রেটে, তাইলে 45,000 টাকা হবে। 15 তারিখে ক্রয় করা হয়েছে 250 একক 100 টাকা ধরে, 25,000 টাকা হবে। তারপরে হলো 25 তারিখে ক্রয় করা হয়েছে 300 একক 250 টাকা দরে, 75,000 টাকা হবে। এখন এই 3টা টাকা যোগ করতে হবে, 1,45,000 টাকা হবে। 3টা একক যোগ করতে হবে, 850 একক হবে। ঠিক আছে, এটা ক নম্বর প্রশ্নের অ্যান্সার ছিল। এরপর খ নম্বর বলেছে 1, 3, 10, 15, 20 তারিখে লেনদেনগুলো অবলম্বনে ভারযুক্ত গড় পদ্ধতিতে মাল খতিয়ান করো। তাহলে ভারযুক্ত গড় পদ্ধতিতে প্রথমে প্রারম্ভিক 500 একক 200 টাকা ধরে, এটা আমরা লিখে নিব। তাইলে ভারযুক্ত বলাকা লিমিটেডের মাল খতিয়ান ভারযুক্ত গড় পদ্ধতি এটা লিখব। উদ্বৃত্ত প্রথমে 500 একক 200 টাকা ধরে 1 লাখ টাকা হয়ে গেল। তারপরে 3 তারিখে যে লেনদেনটা বলেছে সেটা করব। 3 তারিখে ক্রয় করা হয়েছে 300 একক 150 টাকা ধরে, তাহলে প্রাপ্তির ঘরে দেবো 300 একক 150 টাকা করে 45,000 টাকা। ঠিক আছে, তাহলে এখানে যেহেতু ভারযুক্ত গড় পদ্ধতি বলছে, তাইলে একক একক যোগ করে দিব। 300 আর 500 যোগ করলে 800 হবে, আর 1 লাখ আর 45,000 যোগ করলে 1,45,000 হবে। তাইলে 1,45,000-কে 800 দিয়ে ভাগ করলে 181.25 হয়। তাহলে এটা রেট কিন্তু 181.25 পেয়ে গেলাম। এরপরে যে এন্ট্রিটা বলেছে সেটি হলো 10 তারিখ। 10 তারিখে ইস্যু করা হয়েছে 400 একক। তো 400 একক ইস্যু করে দেব। ইস্যু করে 400 একক কোন রেট ধরবো? এই যে নতুন যে রেট বের হলো, ভারযুক্ত রেট বের হলো, সেটা 181.25। এর সাথে 400 গুণন করলে 72,500 হবে। তো 800 থেকে 400 বাদ দিলে 400, আর 1,45,000 থেকে 72,500 বাদ দিলে 72,500 থাকে। ঠিক আছে, এরপরে যে এন্ট্রিটা বলেছে সেটি হলো 15 তারিখে ক্রয় করেছে 250 একক 100 টাকা দরে। তাহলে ক্রয় 250, এটা প্রাপ্তির ঘরে যাবে 250 একক 100 টাকা দরে, 25,000 একক হবে। এইবার ক্রয় একক একক যোগ করবো, 400 আর 250 650, 72,500 আর 25,000 কত হবে? 97,500। তো 97,500-কে 650 দ্বারা ভাগ করলে 150 হবে। ঠিক আছে, 150 হবে রেট। এরপরে যে এন্ট্রিটা বলেছে সেটি হলো 20 তারিখে ইস্যু করছে 100 একক, 100 একক ইস্যু করে দিয়ে দেবো। এটা রেট হবে কত? 150 টাকা রেটে 15,000 টাকা। তাইলে 97,500 থেকে 15,000 টাকা মাইনাস করলে 82,000 টাকা হয়। তাহলে সমাপনী জের কিন্তু 82,500 টাকা বের হলো। ঠিক আছে, আর সমাপনী একক বের হলো 550। ঠিক আছে, তাহলে খ নম্বর প্রশ্নে কিন্তু সমাপনী একক 550 আর সমাপনী জের 82,500। ওকে, তোমাদের যাদের হয়েছে তারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। এরপরে গ নম্বর প্রশ্নটার অ্যান্সার দেখব। গ নম্বর প্রশ্ন বলেছে 1, 13, 15, 20, 25 তারিখের লেনদেনগুলো অবলোপনে ফিফো পদ্ধতিতে মাল খতিয়ান হিসাব তৈরি করো। তাহলে ফিফো পদ্ধতিতে মাল খতিয়ান তৈরি করব। তাইলে প্রথমে আমরা কি করব? উদ্বৃত্তটা লিয়ে দেব 500 একক 200 টাকা ধরে 1 লাখ। তারপরে 3 তারিখ বলেছে, 3 তারিখ ক্রয় করেছে 200 একক, সেটা নিয়ে নেব। ক্রয় করে, সরি 3 তারিখ তো বলে নাই। তারপরে বলেছে 13 তারিখ, 13 তারিখে ইস্যু করছে 200 একক, সেটা দেবো 200 একক ইস্যুর ঘরে দেবো। এই যে ইস্যু করে 200 একক 200 টাকা ধরে 40,000 টাকা। তাহলে 500 থেকে 200 চলে গেলে থাকে 300, হ্যাঁ 60,000 টাকা। তারপরে যে এন্ট্রিটা বলেছে সেটা হলো 15 তারিখেরটা। 15 তারিখে বলছে ক্রয় 250 100 টাকা রেটে। তাহলে ক্রয়ের ঘরে আসবে 250, 25,000 টাকা হবে। তাহলে প্রথমটাই লিখবো, তারপরে ক্রয়েরটা নিচে লিখে দেবো। যেহেতু ফিফো পদ্ধতি, তো ফিফো পদ্ধতি আর লিফো পদ্ধতি কোনো একক আর টাকা যোগ করা যাবে না। ঠিক আছে, যার যার একক আর তার আলাদাভাবে রাখতে হবে। এরপরে 20 তারিখেরটা বলা আছে যে
ইস্যু করা হয়েছে 100 একক, তাইলে ইস্যু করবো 100 একক। এখনও যেহেতু ফিফো পদ্ধতি, তাইলে উপরে রেট থেকে ইস্যু করবে। এই 300 থেকে 100 চলে যাবে, 200 টাকা রেটে 20,000, তাইলে থাকবে 240,000 টাকা, ঠিক আছে। আর নিচেরটাই থাকবে হুবাহু। এরপরে যেটা বলেছে, তারপরে হলো 20 তারিখের পরে বলেছে 25 তারিখে কি করা হয়েছে, ক্রয় করা হয়েছে 300 একক 250 টাকা রেটে, তাইলে ক্রয়ের ঘরে দিব 300 একক 250 টাকা রেটে 75,000 টাকা। তাইলে উপরে এই দুইটা হুবহু কপি পেস্ট করব, তারপরে নিচেরটাও আবার লিখে দিব, এইটা লিখে দিব। এখন যেহেতু এইটা কাজ শেষ, তাইলে আমাদের এই 3টা একক যোগ করতে হবে, যোগ করে জের লেখায় দিতে হবে, 750 একক হবে। আর এই 3টা টাকা একসাথে যোগ করে দিতে হবে, 1,40,000 টাকা হবে। তাইলে এটা সমাপনী জের পাইলাম 1,40,000 টাকা, আর একক পাইলাম 750 একক, ঠিক আছে। এটা ছিল 6 নম্বর প্রশ্নের অ্যান্সার। তো এরপরে আমি তোমাদেরকে দেখাবো 10 নম্বর প্রশ্নের অ্যান্সার। তো 10 নম্বর প্রশ্নটাও অবশ্যই এটাও লিফো ফিফো থেকেই এসেছিল। তো 10 নম্বর প্রশ্ন কি বলেছে এটা আমরা একটু পড়ে দেখি। বলা আছে তাজকিন অ্যান্ড কোম্পানি 2020 সালে মার্চ মাসে যা কাঁচামাল ক্রয় ও ইস্যু সংক্রান্ত তথ্য নিম্নরূপ। তো ক্রয় এবং ইস্যু সংক্রান্ত দেওয়া আছে। এখানে ক নম্বর প্রশ্ন বলেছে বিক্রয়যোগ্য পণ্যের পরিমাণ নির্ণয় করো। তো বিক্রয়যোগ্য পণ্যের পরিমাণ কিভাবে নির্ণয় করব? তাহলে প্রারম্ভিকের সাথে ক্রয়গুলো যোগ করব। তাহলে 1 তারিখ, 5 তারিখ, 12 তারিখ, 18 তারিখ, এই 4টা এন্ট্রি যাবে। তাইলে 1 তারিখে এন্ট্রিটা কত ছিল? প্রারম্ভিক 1200 একক ছিল 40 টাকা দরে। এটা পরিমাণ নির্ণয় করতে বলছে, তাইলে একক দর টাকা দিয়ে করব। তাইলে এটা কি প্রথমে উদ্ধৃত দেব 1200 একক 40 টাকা দরে, কত হবে? 48,000 টাকা। এরপরে 5 তারিখে ক্রয় করছে 1200 একক 50 টাকা দরে, এইটাও দিব। তাহলে 1200 একক 50 টাকা দরে 60,000 টাকা। এরপরে 12 তারিখে ক্রয় করছে 1300 একক 60 টাকা দরে, তাইলে এইটাও দিব। 1300 একক 60 টাকা দরে 78,000 টাকা। এরপরে 18 তারিখে ক্রয় করা আছে 1250 একক 70 টাকা দরে, এইটাও দিব। তাইলে 1250 একক 70 টাকা দরে 87,500 টাকা হবে। তাইলে এই 48,000, 60,000, 78,000 আর 87,500 যোগ করলে 2,73,500 হয়, ঠিক আছে। আর এককগুলো যোগ করলে 4,950 একক হয়। তো এইটাই ছিল ক নম্বর প্রশ্নের অ্যান্সার। এরপর খ নম্বর প্রশ্নটা দেখব। ফিফো পদ্ধতিতে মাল খতিয়ান তৈরি করতে বলছে। তাইলে ফিফো পদ্ধতিতে মাল খতিয়ান যখন আমরা তৈরি করব, প্রথমে উদ্বৃত্ত নেব 1200 একক 40 টাকা ধরে 48,000। তারপরে ক্রয় রয়েছে 5 তারিখে ক্রয় নেব 1200 একক 50 টাকা ধরে, এইটা দিয়ে দেব। যেহেতু ফিফো পদ্ধতি, তাহলে এটা নিচে দিয়ে দেব এবং উপরেটা উপরে কপি রাখবো, ঠিক আছে। তাইলে তারপরে 800 একক ইস্যু করছে 8 তারিখে, 1100 একক ইস্যু করছে। তো 1100 একক ইস্যু করছে। আমরা যেহেতু ফিফো পদ্ধতি করতেছি, এই এখানে উপরের এককটা দেখব। উপরে এককে রয়েছে 1200 একক, এখান থেকে আমরা অনায়াসে 1100 দিতে পারি। তাইলে এটা রেট ছিল 40 টাকা, এই 40 টাকা রেটে দিব। 1,44,000 টাকা থাকবে। তাহলে 1200 থেকে 1100 চলে গেলে থাকলো 140 টাকা রেটে 4,000 টাকা, ঠিক আছে। এরপরে বলা আছে 12 তারিখে ক্রয় করা হয়েছে 13,000 একক। তাহলে 13,000 একক, এটা 60 টাকা রেটে, 13,000 একক 60 টাকা রেটে 78,000 টাকা হবে। এটা দিয়ে দিলাম এখানে আমরা, ঠিক আছে। এটা কিন্তু এই 78,000টা 1300 একক এটা নিচে চলে আসলো। এরপরে 15 তারিখে কি করা হয়েছে, এটা হলো 15 তারিখে এখানে ইস্যু করছে। তাহলে ইস্যু লিখে দেব। আচ্ছা, 15 তারিখে ইস্যু করা হয়েছে কত একক? 15 তারিখে ইস্যু করা হয়েছে 1220 একক। তাহলে খেয়াল করো 1220 একক ইস্যু করা হয়েছে। এইবার দেখো এইখানে এই যে প্রথম থেকে যে এই যে এখানে 100 একক কিন্তু আমি 1220 একক দিতে পারবো না। তাহলে এই 100 একক আমাকে আগে জিরো বানাইতে হবে। তাহলে এটা 40 টাকা রেটে 100 একক দিয়ে দিলাম 4,000। আর বাকি থাকলো 1120 একক। তো 1120 একক আমি 1200 থেকে দিতে পারবো 50 টাকা রেটে 56,000 টাকা। থাকলো কত? 1200 থেকে 1120 চলে গেলে থাকলো 80। আর এই যে 100 কিন্তু জিরো হয়ে গেল। আর নিচে যে 1300 ছিল, এই 1300 থেকে গেল, ঠিক আছে। এরপরে 18 তারিখেরটা বলা আছে ক্রয় করা হয়েছে 1250 একক 70 টাকা দরে, এইটা আমরা বসাই দেব। তারপরে কি করব? 1250 একক 70 টাকা দরে বসাই দিলাম, এটা নিচে নামাই দিলাম, ঠিক আছে। তারপরে 25 তারিখে ইস্যু করা হয়েছে 1260 একক। তো 1260 একক আমি প্রথমে এই 80 একক এইটা জিরো করে দেব। তাইলে এটা 50 টাকা রেটে এটা বের করে দিই। আর বাকি থাকলো 1180 একক, এইটা এই 1300 রেটে দিব। 1300 রেট কত ছিল? 60 টাকা। এই 60 টাকা রেটে দেবো 70,800। তাইলে 1300 থেকে 1180 চলে গেলে 120 থাকলো 60 টাকা রেটে 7,200। আর নিচে 1250 একক 70 টাকা রেটে 87,500। তাইলে এটা যে নামবে
কত 94,700 আর একক থাকবে 1370। ঠিক আছে, এটা খ নম্বরে একক থাকবে 1370 আর টাকা থাকবে 94,700। এটা ছিল খ নম্বরের অ্যান্সার। এরপর গ নম্বরটা কি বলেছে? গ নম্বর বলেছে ভারযুক্ত গড় পদ্ধতিতে মাল খতিয়ান তৈরি করো। তাইলে এখানে ফিফোটা উঠে গিয়ে ভারযুক্ত গড় হবে। ঠিক আছে, ভারযুক্ত গড়। তাহলে ভারযুক্ত গড় পদ্ধতিতে প্রথমে উদ্বৃত্ত দিব 1200 একক, এটা দিয়ে দিলাম। তারপরে 5 তারিখে ক্রয় করা হয়েছে, এইটাও এর সাথে এই যে 1200-র সাথে 1200 যোগ করে দিলাম, 2400 হয়ে গেল। 48,000-এর সাথে 60,000 যোগ করলাম, 1,08,000 হলো। 1,08,000-কে 2400 দিয়ে ভাগ করলাম, 45 হবে রেট। ঠিক আছে, তারপর ইস্যু করা হয়েছে 1100 একক। 1100 একক এখানে এই যে 45 টাকা রেটে দিলাম, 49,500 টাকা হলো। তাইলে 2400 থেকে 1100 চলে গেলে থাকে 1345 টাকা রেটে 58,500 টাকা। এরপরে 12 তারিখে ক্রয় করা হয়েছে 1300 একক। 1300 একক এই যে 1300-এর সাথে যোগ করব, 2600 হয়ে যাবে। ঠিক আছে, 58,500-র সাথে এই 78,000 যোগ করলে 1,36,500 হবে। 1,36,500-কে 2600 দ্বারা ভাগ করব, 52.5 হবে। তারপরে 15 তারিখে ইস্যু করা হয়েছে 1260 একক, 52.5 টাকা রেটে 64,050 টাকা হবে। তাইলে 2600 থেকে 1250 বাদ দিলে 1380 থাকে। তো 1380-কে 52.5 দ্বারা গুণ করলে 72,450 টাকা হবে। ঠিক আছে, এরপরে ক্রয় করা হয়েছে 1250 একক 70 টাকা দরে। এটা আমরা এই 1380-র সাথে 1250 যোগ করব, 2630 হবে। আর 72,450-এর সাথে 87,500 যোগ করব, 1,59,950 হবে। তো 1,59,950-কে 2630 দ্বারা ভাগ করলে 60.82 আসে। তো এইখানে 25 তারিখে ইস্যু করা হয়েছে 1260 পয়েন্ট, এটা 60.82 রেটে দিতে হবে, 76,630 টাকা আসে। ঠিক আছে, তো 2630 থেকে 1260 বাদ দিলে 1370 থাকে। তাহলে এইটা জেরো কিন্তু 1370, ফিফো জেরো কিন্তু 1370। তুমি লিফো ফিফো ভারযুক্ত যেটাই করো না কেন, একই তারিখগুলো যদি থাকে তাহলে জের কিন্তু একই আসবে, কিন্তু অ্যামাউন্টটা চেঞ্জ আসবে। ঠিক আছে, অ্যামাউন্টটা চেঞ্জ আসবে। তাইলে এখানে কত আসছে, এটার অ্যামাউন্ট কত আসলো? এই যে 83,320, এটার অ্যামাউন্ট হবে 83,320 বেশি হবে। ঠিক আছে, 83,320 টাকা হবে। ঠিক আছে, এটার জের কিন্তু 83,320 আর 1370 একক আসলো। ঠিক আছে, এই হলো লিপো ফিপোর দুইটা অ্যান্সার। এরপরে আমরা যে প্রশ্নটা দেখব সেটা হলো অবশ্যই 4 নম্বরের প্রশ্নটা দেখব। তো 4 নম্বর প্রশ্নটা কি বলেছে সেটা আমরা একটু দেখে আসি। 4 নম্বর প্রশ্ন কিন্তু শেয়ার ইস্যু থেকে আসছে। তো শেয়ার ইস্যু আমরা প্রশ্নটা একটু পরে দেখব, তারপরে আমরা দেখব কি বলা আছে। নাফিজা কোম্পানি লিমিটেড প্রতিটি 10 টাকা মূল্যে 1 লাখ শেয়ারে বিভক্ত, যা 10 লাখ টাকা অনুমোদিত মূলধন নিয়ে নিবন্ধিত হয়। কোম্পানি পরিচালনা পর্ষদ 80,000 শেয়ার 10% অধিহারে ইস্যু করেন। তাইলে 10% 10,000 টাকা, 10 টাকা 10% হবে 1 টাকা, তাহলে 11 টাকা করে ইস্যু করে। ঠিক আছে, 80,000 শেয়ার ইস্যু করে। মোট 90,000 শেয়ারে আবেদন পাওয়া গেল। কোম্পানি যথারীতি 80,000 শেয়ার আবেদনকারীদের মধ্যে বন্টন করলেও অতিরিক্ত আবেদনের অর্থ সংশ্লিষ্ট আবেদনকারীদের ফেরত দেওয়া হলো। অধিহারের মোট পরিমাণ কত? তাহলে অধিহার 10 টাকার 1%, 10% কত হবে? 1 টাকা। তাহলে শেয়ার প্রতি অধিহার হলো 1 টাকা, আর শেয়ার ইস্যু করা হলো 80,000 টাকা। তাহলে 80,000 গুণন 1 দিলেই হয়ে যাবে এটার অ্যান্সার। তাহলে এইটা দেখো, এখানে এটা 4 নম্বর প্রশ্নের অ্যান্সার। তোমরা একটু খেয়াল করে দেখো, শেয়ার অধিহারের মোট টাকার নির্ণয়। শেয়ার প্রতি অধিহার এই যে 10 টাকার 10% সমান 1 টাকা। তাইলে শেয়ার অধিহারের পরিমাণ হলো ইস্যুকৃত শেয়ার গুণন শেয়ার প্রতি অধিহার। তাহলে ইস্যুকৃত 80,000 শেয়ার ছিল আর শেয়ার প্রতি অধিহার ছিল 1 টাকা। তাহলে 80,000-কে 1 টাকার দ্বারা গুণ করলে 80,000 টাকাই হবে। ক নম্বর প্রশ্নের অ্যান্সার এতটুকু, খুবই ছোট একটা প্রশ্ন ছিল, এখানে 2 মার্ক দিয়ে দিয়েছে। তারপরে খ বলেছে যে কোম্পানির হিসাব বহিতে প্রয়োজনীয় জাবেদা দেখাও। তাইলে হিসাব বহিতে 60,000 শেয়ারে আবেদন পাইছে 11 টাকা করে। তাইলে এইটার জন্য আবেদন পাওয়ার জন্য একটা জাবেদা দিব। তাইলে কি দিব? প্রথমে ব্যাংক হিসাব ডেবিট 90,000 গুণন 11 সমান হবে 9,90,000, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট 9,90,000। তাইলে এটা বিবরণ দিয়ে দেবো। প্রতিটি 11 টাকা ধরে 90,000 শেয়ার আবেদন পাওয়া গেল। ঠিক আছে, এরপর এটাকে মূলধনে কনভার্ট করব। তাইলে শেয়ার আবেদন হিসাব ডেবিট, শেয়ার মূলধন হিসাব ক্রেডিট 60,000 গুণন 10 হবে, কারণ ইস্যু করেছিল
সরি ৮০,০০০, ৮০,০০০ গুণন ১০ হবে, কারণ ইস্যু করেছিল ৮০,০০০, লিখিত মূল্য ১০ টাকা করে, তাহলে ৮০,০০০ গুণন ১০ সমান ৮ লাখ টাকা। এটি হবে শেয়ার মূলধন হিসাব ক্রেডিট, আর শেয়ার অধিহার হিসাব ক্রেডিট হবে ৮০,০০০ গুণন ১। আমরা এখানে ক নম্বর প্রশ্নে কিন্তু শেয়ার অধিহার বের করে ফেলছি ৮০,০০০, ঠিক আছে। তারপরে অতিরিক্ত শেয়ার আবেদনের টাকা ফেরত দেওয়া হয়েছে, তাহলে অতিরিক্ত শেয়ার আবেদন পেয়েছি ৮০,০০০ থেকে ৯০,০০০ আবেদন পেয়েছি, তাহলে ১০,০০০ বেশি পেয়েছি, তাহলে ১০,০০০ ১১ টাকা করে নিয়েছিলাম, ১১ টাকা করেই ফেরত দিতে হবে, তাহলে ১,১০,০০০ ব্যাংক হিসাব ক্রেডিট দিয়ে দেবো, ঠিক আছে। এটা গ নম্বর প্রশ্ন, খ নম্বর প্রশ্নের অ্যান্সার ছিল। এরপরে গ নম্বর প্রশ্ন অ্যাজ ইউজুয়াল যেটা বলে কোম্পানির আর্থিক অবস্থার বিবরণী তৈরি করো, তো আর্থিক অবস্থার বিবরণী এখানে সম্পদ সমূহ ব্যাংক হিসাব, তাহলে ব্যাংক হিসাব একটা ডেবিট ছিল ৯,৯০,০০০, আর একটা ব্যাংক হিসাব ক্রেডিট ছিল ১,১০,০০০, তাহলে ক্রেডিটটা মাইনাস করে দেবো, ৯,৯০,০০০ থেকে ১,১০,০০০ মাইনাস করলে 8,80,000 টাকা হয়, তাহলে সম্পদ, মোট সম্পদ 8,80,000 টাকা হলো। দায় মালিকানা সত্ত্বে প্রথমে অনুমোদিত মূলধন নিব, প্রতিটি 10 টাকা করে 1 লাখ শেয়ারে বিভক্ত 10 লাখ টাকা, ঠিক আছে। এইটা ক্লোজ করে দিব। তারপরে ইস্যুকৃত ও বিলিখিত মূলধন প্রতিটি 10 টাকা করে 80,000 শেয়ার, তাহলে কত হবে 8 লাখ টাকা। আর সঞ্চিত উদ্বৃত্ত দিয়ে শেয়ার অধিহার দিয়ে দেবো 80,000 টাকা, তাহলে 80,000 আর 8 লাখ যোগ করলে 8,80,000 হয়, তাহলে দায় মালিকানা সত্ত্বে 8,80,000 হলো, সম্পদ 8,80,000 টাকা হলো, মিলে গেছে, ঠিক আছে। এইটা ছিল 4 নম্বর প্রশ্নের অ্যান্সার। এরপরে আমরা যে প্রশ্নটা দেখব সেটা হলো 7 নম্বর প্রশ্নের অ্যান্সার। তো 7 নম্বর প্রশ্ন মনে হয় এই পৃষ্ঠাতেই রয়েছে, তাইলে দেখো 7 নম্বর প্রশ্ন একদম নিচে এটাতেই রয়েছে। দেখো কি বলা আছে, রাকিব লিমিটেড প্রতিটি 10 টাকা মূল্যে 30,000 শেয়ার নিয়ে গঠিত। কোম্পানি পরিচালনা পর্ষদ উহার 80% শেয়ার, 30,000-এর 80% কত হবে 24,000, ঠিক আছে। শেয়ার প্রতি 10% অবহারে, তাইলে 10 টাকার 10% হবে 1 টাকা, তাহলে 1 টাকা কমে বিক্রি করছে, তাহলে 9 টাকা করে বিক্রি করছে। জনসাধারণের নিকট বিক্রয় নিমিত্তে প্রচারপত্র বিলি করে, সর্বমোট 27,000, তাইলে 24,000 শেয়ার ইস্যু করলো, 27,000 আবেদন পাইলে 3,000 শেয়ার বেশি আবেদন পাইল। কোম্পানি ইস্যুকৃত শেয়ারগুলি যথারীতি বন্টন করে এবং অতিরিক্ত আবেদনের অর্থ ফেরত দেওয়া প্রদান করে। তাহলে ইস্যুকৃত শেয়ারের পরিমাণ কত, তাইলে অনুমোদিত শেয়ার কত রয়েছে দেখো, ইস্যুকৃত শেয়ারের পরিমাণ, তাহলে এটা 7 নম্বর প্রশ্নে অ্যান্সার করতেছি আমরা। ইস্যুকৃত শেয়ারের পরিমাণ হবে নিবন্ধিত শেয়ার 30,000, আর ইস্যুকৃত শেয়ার হবে 30,000-এর 80%, মানে 30,000 গুণন 80% সমান কত হবে 24,000 শেয়ার, তাইলে এটাই হলো ইস্যুকৃত শেয়ার। ক নম্বর প্রশ্নটা অনেক 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 ছোট ছিল, ঠিক আছে। খ আর দেখো ওই যে 4 নম্বর আর 7 নম্বর প্রশ্ন কিন্তু একই জিনিস। খ নম্বর বলছে কোম্পানির হিসাব বইতে প্রয়োজনীয় জাবেদা দেখিলে দেখাও। এত সুন্দর পরীক্ষা, তারপরেও তোমরা যদি 30-এ 30 না পাও তাহলে তোমাদের ভাগ্যটা খারাপ, ঠিক আছে, তোমরা একদমই পড়াশোনা করো না। তাহলে ব্যাংক হিসাব ডেবিট 27,000 গুণন 9 টাকা করে, এটা কিন্তু অবহারে বিক্রি করলাম, তাহলে 9 টাকা করে আসবে। 27,000 গুণন 9 সমান করতে হবে 2,43,000 টাকা। শেয়ার আবেদন হিসাব ক্রেডিট 2,43,000 টাকা। এটা আবার মূলধনে কনভার্ট করবো, তাহলে শেয়ার আবেদন হিসাব ডেবিট, যেহেতু অবহার রয়েছে তাহলে শেয়ার অবহার হিসাব ক্রেডিট 24,000 গুণন 1 হবে, কারণ ইস্যুকৃত শেয়ার 24,000 ছিল, তাহলে শেয়ার প্রতি অবহার ছিল 1 টাকা, তাহলে 24,000 গুণন 1 সমান 24,000 টাকা হবে। শেয়ার মূলধন হবে 24,000 ইস্যুকৃত শেয়ার, আর লিখিত মূল্য দ্বারা সবসময় মূলধন করতে হয়, তাহলে 24,000 গুণন 10 হবে। শেয়ার মূলধন হিসেব ক্রেডিট হবে 2,40,000। ব্যাংক হিসাব 3,000 বেশি আবেদন পেয়েছিলাম 9 টাকা করে, তাহলে 3,000 ফেরত দিতে হবে, 3,000 গুণন 9 সমান 27,000 ফেরত দিতে হবে, তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট 27,000 টাকা, ঠিক আছে। এটা ছিল খ নম্বর প্রশ্নের অ্যান্সার, একদম ছোট। এরপরে গ নম্বর প্রশ্ন কি বলেছে, কোম্পানির আর্থিক অবস্থা বিবরণী, একদম ছোট। তোমরা যারা এই যে শেয়ার ইস্যু অঙ্কটা দিয়েছো তারা আমার মনে হয় আধা ঘন্টা আগেই পরীক্ষা শেষ করে ফেলছো। তো দেখো কি বলা আছে, সম্পদ সমূহ প্রথমে ব্যাংক হিসাব একটা ছিল ডেবিট 2,43,000, আর একটা ক্রেডিট ছিল 27,000, তাহলে 2,43,000 থেকে 27,000 মাইনাস করলে 2,16,000 টাকা হয়। এরপর অসমন্বিত ব্যয় হিসাবে শেয়ার আবেদন ছিল কত, শেয়ার অবহার ছিল 24,000 টাকা। এই 24,000 টাকা অসমন্বিত ব্যয়, এখানে অসমন্বিত ব্যয় এবং অবলেখকের কমিশন এগুলো আসে সম্পদে, ঠিক আছে, অলিক সম্পদ এগুলো, কাল্পনিক সম্পদ বা অলিক সম্পদ। হ্যাঁ, তোমাদের এমসিকিউ আসছিল কিন্তু। তাহলে এটা কত হবে 24,000, তাহলে 2,16,000 আর 24,000 যোগ করলে 2,60,000 হয়, তাহলে মোট সম্পদ কি পেয়ে গেলাম 2,60,000। এরপর দায় মালিকানার সাথে প্রথমে অনুমোদিত মূলধন প্রতিটি 10 টাকা করে 30,000 শেয়ার, প্রথম যেটা লেখা ছিল এটা 3 লাখ, ক্লোজ করে দেবো একদম। এরপর ইস্যুকৃত অবিলিখিত মূলধন প্রতিটি 10 টাকা করে 24,000 শেয়ার, তাহলে 2,40,000 টাকা, তাহলে মোট সম্পদ 2,40,000, দায় মালিকানা সত্ত্বে 2,40,000, ঠিক আছে। এই ছিল শেয়ার ইস্যুর অঙ্ক। এরপরে যে অঙ্কটা দেখব সেটা একদম মানে অনুপাতের অঙ্ক, অনেক সহজ একটা অঙ্ক এসেছিল, ঠিক আছে। এখানে তোমাদের দেখো কি বলা আছে,
এফসিএস কোম্পানি লিমিটেড এর 2020 সালে 31 ডিসেম্বর তারিখে আর্থিক অবস্থার বিবরণী নিম্নরূপ। তো এখানে মূলধন ও দায় সময় দেওয়া রয়েছে আর সম্পদ দেওয়া রয়েছে। ক নম্বর প্রশ্ন বলছে চলতি মূলধনের পরিমাণ নির্ণয় করো। তো চলতি মূলধনের পরিমাণ নির্ণয় করতে হলে অবশ্যই চলতি দায় আর চলতি সম্পদ লাগবে। তো চলতি সম্পদ থেকে চলতি দায় বাদ দিলে চলতি মূলধন বের হয়ে যায়। তাইলে দেখো এখানে চলতি সম্পদ কি কি রয়েছে, মজুত পণ্য, প্রাপ্য হিসাব আর নগদ তহবিল। আর এখানে চলতি দায় রয়েছে বকেয়া, প্রদেয় হিসাব, বকেয়া খরচ, আয়কর সঞ্চিতি, এই তিনটা। তাইলে প্রদেয় হিসাব 1,50,000। তাহলে আমরা দেখি অ্যান্সারটাই দেখে নেই আগে, ঠিক আছে। এরপরে দেখো ক নম্বর প্রশ্নে চলতি সম্পদ বের করবো, মজুত পণ্য যোগ প্রাপ্য হিসাব যোগ নগদ তহবিল। তাহলে মজুত পণ্য, প্রাপ্য হিসাব আর নগদ তহবিল কত আছে? মজুত পণ্য 2 লাখ, প্রাপ্য হিসাব 3 লাখ আর নগদ তহবিল 1 লাখ। এটা বসাই দেবো, 2 লাখ, 3 লাখ আর 1 লাখ যোগ করলে কত হবে? 6 লাখ হবে, ঠিক আছে। তাহলে চলতি সম্পদ 6 লাখ পেয়ে গেলাম। এরপর চলতি দায় প্রদেয় হিসাব যোগ বকেয়া খরচ যোগ আয়কর সঞ্চিতি, কত টাকা করে রয়েছে? এখানে দেওয়া রয়েছে 1,50,000, 20,000 আর 50,000। তাহলে কত হবে? 1,50,000, 20,000 আর 50,000 কত হবে? 2,20,000। তাইলে এখন চলতি মূলধন সমান হলে চলতি সম্পদ মাইনাস চলতি দায়। তাহলে 6 লাখ থেকে 2,20,000 মাইনাস করলে 3,80,000 টাকা হয়। ক নম্বর প্রশ্নের অ্যান্সার হয়ে গেছে। খ নম্বর প্রশ্নটা বলেছে যে চলতি অনুপাত ও মোট লাভ অনুপাত নির্ণয় করো। তাহলে চলতি অনুপাতের সূত্র হলো চলতি সম্পদ ডিভাইডেড চলতি দায়, চলতি সম্পদ ডিভাইডেড চলতি দায়। তাহলে চলতি সম্পদ হলো 6 লাখ আর চলতি দায় হলো 2,20,000। তাহলে 6 লাখকে 2,20,000 দ্বারা ভাগ করলে 3.73 অনুপাত আসে। তাহলে 3.73 অনুপাত 1 হবে। তাইলে এটার অ্যান্সার হবে 1। এরপরে মোট লাভ অনুপাত বের করতে বলছে। তো মোট লাভ সরাসরি দেওয়া নাই, বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিব। তো বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় আমরা বাদ দিলাম। বিক্রয় হলো 20,000 আর বিক্রিত পণ্যের ব্যয় হলো 14,000। তাহলে বাদ দিলে কত হলো? 20 লাখ আর 14 লাখ, তাহলে বাদ দিলে 6 লাখ টাকা হলো মোট লাভ। এখন মোট লাভ অনুপাতের সূত্র আমরা জানি, মোট লাভ ডিভাইডেড নিট বিক্রয় গুণন 100। তাইলে মোট লাভ 6 লাখ আর নেট বিক্রয় হলো 20 লাখ। 6 লাখকে 20 লাখ দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করলে এটা রেজাল্ট হবে 30%। তো খ নম্বর প্রশ্নের অ্যান্সারও পেরে গেলাম। গ নম্বর প্রশ্ন বলেছে মজুত আবর্তন অনুপাত ও দায় মালিকানা অনুপাত নির্ণয় করো। তো মজুত আবর্তন অনুপাত হলো বিক্রিত পণ্যের ব্যয় ডিভাইডেড গড় মজুত। তাহলে এখানে দেখো এই যে নিচে প্রারম্ভিক মজুত পণ্য 1 লাখ দেওয়া রয়েছে, যারা এটা খেয়াল করো নাই তারা একটু মারাত্মক ভুল করেছো, কারণ তোমাদের কাজই হলো প্রশ্নটা পুরোটুকু খেয়াল করে তারপরে অ্যান্সার করা। তো এখানে প্রারম্ভিক মজুদ দেওয়া রয়েছে আর এইখানে এই যে সমাপনী মজুদ দেওয়া রয়েছে 2 লাখ। তাহলে গড় মজুদ কিন্তু অনায়াসে আমরা 2 লাখ আর 1 লাখ যোগ করে 3 লাখ হবে। 3 লাখকে 2 দিয়ে ভাগ করে 1,50,000 বের করতে পারবো গড় মজুদ। আর বিক্রিত পণ্যের ব্যয় 1,14 লাখ রয়েছে। তাহলে মজুদ আবর্তন অনুপাতের সূত্র হলো বিক্রিত পণ্যের ব্যয় ডিভাইডেড গড় মজুদ। তাহলে গড় মজুদ আমরা বের করে নিলাম 1,50,000, বিক্রিত পণ্যের ব্যয় 14 লাখ। তাহলে 14 লাখকে 1,50,000 দ্বারা ভাগ করবো, 9.33 বার আসবে। আবর্তন বললে বার লিখতে হয়, 9.33 বার লিখবে। এরপরে আর কি বলেছে, এর সাথে দায় ও মালিকানা সত্ত্ব অনুপাত করতে বলছে। তাইলে আগে মালিকানা সত্ত্ব করে নিব। শেয়ার মূলধন, সংরক্ষিত আয় আর আয়কর সঞ্চিতি, এই কয়েকটা থাকবে। এখানে শেয়ার মূলধন ছিল 15 লাখ, সংরক্ষিত আয় ছিল 3,30,000 আর আয়কর সঞ্চিতি ছিল 50,000। তাইলে এই তিনটা যোগ করলে হবে 18,80,000 টাকা, ঠিক আছে। তারপরে মোট বহির্দায়, মোট বহির্দায় হলো চলতি দায় প্লাস ঋণপত্র। তো চলতি দায় ছিল 2,20,000 আর ঋণপত্র এখানে 4,50,000 ছিল। তাইলে দেখো এখন দায় মালিকানা অনুপাতের সূত্র হলো মোট বহির্দায় ডিভাইডেড মালিকানা সত্ত্ব। তো বহির্দায় বের হলো 6,70,000 আর মালিকানা সত্ত্ব বের হলো 18,80,000। তাহলে 6,70,000কে 18,80,000 দ্বারা ভাগ করলে রেজাল্ট আসে 0.36 অনুপাত 1। তাইলে এটা 0.36 অনুপাত 1 হবে অ্যান্সার। এরপরে 9 নম্বর প্রশ্নটাও অনুপাত থেকে এসেছিল। আমরা 9 নম্বর প্রশ্নের অ্যান্সারটা দেখার চেষ্টা করব। ওকে, তাহলে আমাদেরকে অবশ্যই পৃষ্ঠা চেঞ্জ করতে হবে। চলো একটু পৃষ্ঠাটা চেঞ্জ করে আসি। দেখো 9 নম্বর প্রশ্ন বলেছে জনাব সাকিব ও জনাব তামিমের ব্যবসায় 2020 সালে হিসাব বই হতে নিম্নলিখিত তথ্য। তো সাকিবের একটা তথ্য দেওয়া রয়েছে, তামিমের তথ্য দেওয়া রয়েছে। সাকিবের চলতি সম্পদের পরিমাণ নির্ণয় করতে বলছে। তো এখানে চলতি সম্পদ দেখব, প্রাপ্য হিসাব, নগদ তহবিল আর মজুদ পণ্য, এই তিনটা রয়েছে। তাইলে সাকিবের প্রাপ্য হিসাব কত ছিল? 1,20,000 টাকা, নগদ তহবিল ছিল 8,40,000 টাকা আর মজুদ পণ্য ছিল 80,000 টাকা। তো এই তিনটা যোগ করে দিলে ক নম্বর প্রশ্নের অ্যান্সার শেষ। তাহলে সাকিবের চলতি সম্পদ হিসাব সমান হলো প্রাপ্য হিসাব, নগদ তহবিল যোগ মজুদ পণ্য। তাইলে 1,20,000, 8,40,000 আর 80,000 যোগ করলে 10,40,000 টাকা হয়। ক নম্বর প্রশ্নের অ্যান্সার শেষ। এত ছোট্ট একটা প্রশ্ন বলেছে,
এরপরে খ নম্বর প্রশ্নটা বলেছে সাকিব ও তামিমের কার্যকরী মূলধন বের করো। তাইলে আমরা জানি কার্যকরী মূলধনের সূত্র হলো চলতি সম্পদ মাইনাস চলতি দায়, ঠিক আছে, চলতি সম্পদ মাইনাস চলতি দায়। তাহলে সাকিবের আমরা চলতি সম্পদ পেয়ে গেলাম, এখন চলতি দায় বের করব। চলতি দায় শুধু প্রদেয় হিসাব আর ব্যাংক জমাতিরিক্ত রয়েছে। তাহলে সাকিবের প্রদেয় হিসাব কত রয়েছে 8,04,80,000 আর ব্যাংক জমাতিরিক্ত রয়েছে 1,60,000। তাইলে সাকিবের চলতি দায় কত হবে, প্রদেয় হিসাব 4,80,000 আর 1,60,000 যোগ করলে 6,40,000 হয়। এখন দেখো সাকিবের কার্যকরী মূলধন চলতি সম্পদ মাইনাস চলতি দায়, চলতি সম্পদ ছিল 10,40,000 আর চলতি দায় ছিল 6,40,000। 10,40,000 থেকে 6,40,000 বাদ দিলে কত হয়, 4 লাখ হয়। তাহলে সাকিবের কার্যকরী মূলধন 4 লাখ বের হয়ে গেল। এবার তামিমের কাজ করব। তো তামিমের চলতি সম্পদ ছিল, প্রাপ্য হিসাব কত ছিল 1,60,000, নগদ তহবিল ছিল 11,84,000 আর মজুত পণ্য ছিল 96,000। তাহলে দেখো এখানে 1,60,000, 11,84,000 আর 96,000 যোগ করলে হয় 14,40,000। আর প্রদেয় হিসাব ছিল চলতি দায় প্রদেয় হিসাব আর ব্যাংক জমাতিরিক্ত ছিল, চলতি দায় ছিল 3,20,000 আর 4,80,000 যোগ করলে 8 লাখ হবে। তাহলে এই যে 14,40,000 থেকে 8 লাখ মাইনাস করলে তার কার্যকরী মূলধন বের হয়ে যাবে 6,40,000 টাকা। তাইলে তামিমের কার্যকরী মূলধন 6,40,000 টাকা। এরপরে গ নম্বর প্রশ্নটা বলেছে নেট লাভ অনুপাত নির্ণয় করো। তো নেট লাভ এখানে দেওয়া রয়েছে, নেট বিক্রয় দেওয়া রয়েছে। তো আমরা নেট লাভ অনুপাতের সূত্র জানি, নেট লাভ ডিভাইডেড নেট বিক্রয় গুণন 100। তাহলে যেহেতু এখানে কার বের করতে হবে সেটা বলে না, তাহলে দুজনের বের করে দেবো, সাকিব এবং তামিম দুজনের। একটা বের করলে 2 মার্ক দিবে, এটা কমন সেন্সের ব্যাপার। দুইটা বের করলে 2 দিয়ে 4 দিবে, ঠিক আছে। তাহলে সাকিবের নেট লাভ অনুপাত হলো নেট লাভ ডিভাইডেড নেট বিক্রয় গুণন 100। তো এখানে নেট লাভ কত ছিল সাকিবের, দেখো নেট লাভ ছিল 6,40,000 আর নেট বিক্রয় ছিল 40 লাখ। তাহলে 6,40,000কে 40 লাখ দ্বারা ভাগ করে 100 দিয়ে গুণ করলে 16% হয়। তাহলে সাকিবের নেট লাভ অনুপাত হলো 16%। তামিমের নেট লাভ কত ছিল, তামিমের নেট লাভ ছিল 4,80,000 আর নেট বিক্রয় ছিল 32 লাখ। তাহলে 4,80,000কে 32 লাখ দ্বারা ভাগ করে 100 দিয়ে গুণ করলে 15% হয়, ঠিক আছে। তো সাকিবের নেট লাভ অনুপাত হলো 16% আর তামিমের নেট লাভ অনুপাত হলো 15%। তো আজকের ক্লাসে আমরা এই পর্যন্তই আলোচনা করছি। এখন তোমাদের খ বিভাগে শুধুমাত্র অংশীদার হিসাব থেকে যে অঙ্কগুলো এসেছিল সেই অঙ্কগুলোর অ্যান্সার দেওয়া বাকি রয়েছে। তোমাদের যাদের যাদের অংশীদার হিসাবের অঙ্কের অ্যান্সার লাগবে আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। আর যারা অলরেডি 3টা প্রশ্নের অ্যান্সার এর মধ্যেই পেয়ে গেছো তারা তোমরা 30-এ 30 পেয়েছো কিনা বা কত পেয়েছো বা কার কোথায় ভুল গেছে আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবা। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।